আমি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, জসকোট, ঢাকা। আমি আজকে কথা বলবো গুলশান বনানী লেক। এই লেক থেকে কিভাবে আমরা বেনিফিশিয়ারি হতে পারি, কিভাবে আমরা সুবিধা নিতে পারি, এই বিষয়ের উপরে। প্রথমত এই গুলশান বনানী লেক থেকে যদি আমরা সুবিধা নিতে হয়, যে নগর জীবনে প্রচণ্ড জ্যামজট, এই জ্যামজট থেকে এড়িয়ে চলার জন্য যে ওয়াটার ট্যাক্সি বর্তমানে গুলশান সংলগ্ন গুদারাঘাট থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত মাঝখানে রামপুরা হয়ে এইটা যেভাবে করে চালু হওয়ার পর থেকে নগর জীবনের যানজট নিরসন হয়েছে। মানুষ অনেক স্বস্তিতে 2 ঘন্টার পথ মানুষ মাত্র 10 মিনিটে 15 মিনিটে মানুষ যাতায়াত করতে পারছে। তদ্রুপ সেই হাতিরঝিল লেকের মতো যদি আমরা এই গুলশানের ছোট করে যদি আমি বলি যে গাউসুল আজম অথবা গাউসুল আজম মসজিদ সংলগ্ন বা ব্র্যাক সেন্টারের অপর দিকে যে লেকটা রয়েছে, এই লেকের সংযোগস্থল রয়েছে। এখান থেকে শুরু করে যে ফখরুদ্দিন ব্রিজ নামে যেটা পরিচিত 34 নম্বর রাস্তার মাথায়, এখানে যদি একটা স্টেশন একটু পল্টন করা হয় বা স্টেশন করা হয়, এখান থেকে যেই যাত্রীরা করাইল বস্তি এবং গুলশানের যাত্রীরা এসে বা এখানে যাতায়াত করতে পারবে। এখান থেকে 2 নম্বর পর্যন্ত আরেকটা স্টেশন করা যায়, সেখানে গুলশান 2, নতুন বাজার এই অঞ্চলের মানুষজন সুবিধা পাবে। সেখান থেকে আরেকটু সামনে বাড়িধারা পর্যন্ত আরেকটা স্টেশন। এই অঞ্চলটাকে 3টা স্টেশনে ভাগ করে যদি ওয়াটার ট্যাক্সির আওতায় আনা যায়, এই অঞ্চলের মানুষগুলো বেশি সুবিধা পাবে। যেখান থেকে গাউসুল আজম থেকে শুরু থেকে বাড়িধারা পর্যন্ত একজন মানুষকে প্রাইভেট কারে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে, রিক্সায় আসতো 2 ঘন্টা সময় লাগে, পায়ে হেঁটে আসতো প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে। দ্রুততম সময়ে যদি আসার কোনো ওয়ে থাকে, তাহলে আমরা ওয়াটার ট্যাক্সির আওতায় আনলে খুব দ্রুততম সময়ে এবং কম সময় খরচে 10 মিনিটের মধ্যে এবং 30 থেকে 40 টাকার মধ্যে যে ওয়্যারলেস গেট থেকে বা যেটাকে আমরা গাউসুল আজম মসজিদ সংলগ্ন ব্র্যাক সেন্টার থেকে শুরু করে একজন পথযাত্রী বা একজন যে কোনো প্রয়োজনীয় বাড়িধারা যাক না কেন, তাকে 10 মিনিট সময়ের মধ্যে বা 30 টাকার মধ্যে, সর্বোচ্চ 40 টাকার মধ্যে এখানে আনা সম্ভব। অন্যদিকে গুদারাঘাট যেই লেকটা রয়েছে, যেখানে অলরেডি বর্তমানে একটা ওয়াটার ট্যাক্সির স্টেশন রয়েছে, তার রাস্তার গুলশান 1 নম্বর গুদারাঘাট সংলগ্ন যে ওয়াটার ট্যাক্সিটা স্টেশন রয়েছে, তার অপর পাশে যে বিশাল একটা লেক, এই লেকে এখানে একটা স্টেশন করা হলে, একটা পল্টন করা হলে, এই লেক থেকে শুরু করে একেবারে মরিয়ম টাওয়ার, শাহজাদপুর, গুলশান 2 নম্বর, এখানে 2 নম্বরের কাছাকাছি এখানে একটা স্টেশন করা যেতে পারে। গুলশান এখানে যারা শাহাবুদ্দিন মেডিকেলে যাবেন, বিশেষ করে গুলশান 2 বা ব্যাংকিং কাজে যারা যাবেন, নতুন বাজারের যারা বসবাস করেন, এই অঞ্চলের লোকজন সুবিধা পাবে। সেখান থেকে শুরু করে বাড়িধারা পর্যন্ত এখানে এটাকে ওয়াটার ট্যাক্সির আওতায় আনলে এই অঞ্চলের মানুষগুলো সুবিধা পাবে। অন্যদিকে যে ডে বাই ডে যে একটা ট্রেডিশন হয়ে যাচ্ছে, যখন বাংলাদেশের যে সরকার ক্ষমতায় আছেন, ভূমি দস্যু থেকে শুরু করে লেক থেকে শুরু করে কোনো কিছুই যেন আসলে আমাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এখানে যেই বাংলাদেশের যেই দায়িত্বশীল মন্ত্রণালয়গুলো আছেন, প্রথমত রাজুক, তাদের নিষ্ক্রিয়তা আছে, তাদের কোনো নেসেসিটি অ্যাকশন নেই, তাদের কোনো ভূমিকা নেই। দ্বিতীয়ত সিটি কর্পোরেশনের কোনো নিষ্ক্রিয়তা, সিটি কর্পোরেশনের কোনো ভূমিকা নেই, যাদের নিষ্ক্রিয়তা রয়েছে। অন্যদিকে পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় বাংলাদেশের এবং পরিবেশ মন্ত্রণালয়, যে পরিবেশ দূষণ হচ্ছে, তারা লেকটাকে ভরাট করে বাড়িঘর তৈরি করার কারণে এবং এখানে যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বা কোরাইল বস্তির মানুষ গুলশানেরও অনেক সুনির্দিষ্ট জায়গায় ময়লা ফেলানোর জায়গা থাকলো, সিটি কর্পোরেশন বাড়ি থেকে ময়লা থাকলো, রাতের অন্ধকারে অনেক লোকজন এসে এখানে ময়লা ফেলাচ্ছে, লেকটা নষ্ট হচ্ছে। এই লেক নষ্ট হওয়ার কারণে এখানে ডেঙ্গু হচ্ছে, এখানে ময়লা দুর্গন্ধ হচ্ছে। এই দুর্গন্ধ মানুষের জনজীবনে, লাইফের জন্য অস্বস্তিকর এবং মারাত্মক ক্ষতিকর। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা থাকা উচিত, রাজুকের ভূমিকা থাকা উচিত, এখানে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের ভূমিকা থাকা উচিত, পরিবেশ মন্ত্রণালয়ের ভূমিকা থাকা উচিত, যে পরিবেশকে বিঘ্নিত করছে এবং লেক দখল হচ্ছে। রাজুক এখানে চুপ করে বসে আছেন, কেউই যেন আসলে একেবারে একজন অভিভাবকহীন অবস্থায় বাংলাদেশের এই যে গুলশানের মতো একটা ভিভিআইপি জায়গায় গুলশান বনানী লেক, এই লেক বাংলাদেশ ছাড়া সিঙ্গাপুরের মতো জায়গায় থাকলে, পৃথিবীর উন্নত দেশে থাকলে এই লেক থেকে কত ধরনের সুফল আসতো
বা কত সুন্দরভাবে এখানে লোকজন ঘুরতে আসতো, বেড়াতে আসতো। এই লেকের আশেপাশে গেলে মানুষ প্রথমত নাকে রুমাল দিয়ে যায়, যে যতক্ষণ এই লেকটা না পারাবে ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন তার এই দুর্গন্ধ তাকে ছড়াচ্ছে না। নগর জীবনে গুলশানের মতো ভিআইপি জায়গায় এরকম লেকের দুর্দশা, লেকের ক্ষতিকর প্রভাবগুলো আমরা বহন করতে হবে। আসলেই এটা চিন্তা ভাবনার বিষয়, বা এটা আমাদের ভাবনারও বাইরের কথা, যে লেকটা বরাবরই বলতে হচ্ছে চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, তদ্রূপ আমাদের গুলশান বনানী যারা কাজের খাতিরে আমরা থাকতে হচ্ছে, আমাদের দুঃখ হচ্ছে গুলশান লেক। যে বর্ষা মৌসুম চলে গেলে যখন গ্রীষ্ম মৌসুম আসে, লেকের পানি কমে যায়। পানি কমে যাওয়ার ফলে এখানে প্রচণ্ডভাবে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। এই দুর্গন্ধ নিরসনের বা দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য কেউই নেই। সিটি কর্পোরেশন মাঝে মাঝে এসে কিছু ওষুধ দিয়ে যাচ্ছে, তা মোটেই এটা কাভারেজ হচ্ছে না। এবং গুলশান সোসাইটি, বনানী সোসাইটি মাঝে মাঝে কিছু নেসেসিটি স্টেপ নেয়, যেটা একেবারেই ন্যূনতম, যেটা দিয়ে কোনো ধরনের ডেঙ্গু নিধন হচ্ছে না, মশা নিধন হচ্ছে না। এই ডেঙ্গু গুলশান বনানীতে যারা থাকেন সবাইকে আক্রমণ করছে। আমার মনে হয় যে বাংলাদেশে যে পরিমাণ ডেঙ্গুর উপদ্রব রয়েছে, তার 50% বেশি ডেঙ্গু হচ্ছে করাইল গুলশান বনানী লেক। এবং এই ডেঙ্গুর জন্য আমি যে ধরনের মন্ত্রণালয়কে দায়ী করব, যে তাদের নিষ্ক্রিয়তা, তাদের কোনো ভূমিকা নেই, তাদের নেসেসিটি অ্যাকশন না থাকার কারণেই এখান থেকে এই ডেঙ্গু মশা হচ্ছে। তো আমাদের উচিত যে আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা রয়েছেন, সর্বপ্রথম পরিবেশ মন্ত্রণালয়, যে পরিবেশের বিঘ্নিত হচ্ছে, যার ফলে আমরা একটা অস্বস্তিকর জীবনযাপন মেনটেন করছি, এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বা সিটি কর্পোরেশন, এদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে লেক ম্যানেজমেন্ট কমিটি করে দ্রুততম সময়ের মধ্যে এই লেককে পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনা, এবং এই লেক থেকে যে সুফল নগরবাসী পেতে পারে, যেমন বিশেষ করে ওয়াটার ট্যাক্সির আওতায় আনা, এবং এটাকে যদি ওয়াকওয়ে করা হয়, সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে রাজুক যতটুকু অ্যাকোয়ার করেছেন সেই অ্যাকোয়ার অনুযায়ী গুলশানের পাশ থেকে ওয়াকওয়ে করা হয়েছে, এখানে আর হয়তো সরানো সম্ভব না। আর অন্যদিকে কোরাইল বস্তির যেই জায়গাটায়, যেখানে রাজুকের একাকৃত সম্পত্তি যেই পর্যন্ত শেষ, সেখানে যদি বাড়িঘর ভেঙে একটা ওয়াকওয়ে নির্মাণ করা যায়, লেকটা একদিকে দখলদারিত্ব মুক্ত থাকবে, এবং ময়লা দুর্গন্ধ ওয়াকওয়ে থাকলে এই রাস্তাটাকে ওভারটেক করে হয়তো অনেকে ময়লা ফালাইতে ভয় পাবে, বা অনেকে ময়লা ফালাবে না। এখন যেখানেই লেক, ঠিক তার উপরই মানুষ বসবাস করতেছে, তার নির্দিষ্ট ময়লা নিষ্কাশনের কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। গুলশানের মানুষের যেমন ব্যবস্থা আছে, প্রত্যেক বাড়ি থেকে সিটি কর্পোরেশন ময়লা নিয়ে যাচ্ছে, মান্থলি তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, যে টাকার বিনিময়ে তারা ময়লাগুলো নিয়ে যাচ্ছে। অন্যদিকে করাইলে যে 10 লক্ষ মানুষের বসবাস, এতগুলো ঘরবাড়ি, তাদের সুনির্দিষ্টভাবে ময়লা ফেলানোর কোনো সুনির্দিষ্ট ভাগার নেই, সুনির্দিষ্ট জায়গা নেই, এবং সিটি কর্পোরেশন এটাকে সিলেক্ট করে দেয়নি যে এখানে 10 লক্ষ মানুষ, আপনারা সবাই এই জায়গাটায় ময়লা ফেলাবেন। ময়লাগুলো নিয়ে যাচ্ছে, হয়তো কোনো না কোনো বাসা থেকে ময়লা নিয়ে যাচ্ছে, তারা নিচ্ছে, বাট ময়লাগুলো নিয়ে কোথায় ফালাচ্ছে সেটার কোনো তোয়াক্কা নেই। এরা যারা অনেকাংশেই এখানে হয়তো অনেক নিম্ন আয়ের মানুষ বসবাস করেন, যে মাসে 200 টাকা দিয়ে আমি ময়লা ফালানোর চাইতে এই ময়লাটাকে আমি জিলের মধ্যে ফালাই দিই, এই জিলের মধ্যে ময়লা ফালাইতে গিয়েই এখানে ডেঙ্গু হচ্ছে, মশা হচ্ছে, যে লেকটা ডে বাই ডে ভরাট হয়ে যাচ্ছে, লেকের নাব্যতা নেই, কোনো ধরনের লেকের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ধরনের দায়িত্বশীল কোনো ব্যক্তি নেই। এই লেকটা এভাবেই করি আজকে প্রায় 20 বছরেরও বেশি সময় লেকটাই অব্যবস্থাপনার অভাবে আমরা দুর্গন্ধ যুক্ত জীবনযাপন করতে হচ্ছে। যারা এই লেকের যারা দায়িত্বে রয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা রয়েছেন, প্রথমত রাজুক রয়েছেন, এবং সিটি কর্পোরেশন রয়েছেন, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় রয়েছেন, পরিবেশ মন্ত্রণালয় রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাননীয় উপদেষ্টাগণ যারা রয়েছেন, সবাইকে রিকোয়েস্ট করব যে এই লেকটাকে একদিকে উদ্ধার করা হোক, আরেকদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করানো হলে নগরবাসী সুবিধে পাবে। ওয়াটার ট্যাক্সির আওতায় আনলে নগরবাসীর জ্যামজট নিরসন হবে, ওয়াকওয়ে করলে লেক দখলমুক্ত হবে। আমি এই দাবি জানাচ্ছি। সর্বশেষ এতক্ষণ ধরে যারা আসলে আমার এই অগোছালো মন্তব্য বা বক্তব্যটা শুনেছেন ধৈর্য ধরে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমরা আশা রাখব যে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিয়ে এই লেকটা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং দখলদার মুক্ত হবে, ডেঙ্গু মশা মুক্ত হবে, পরিবেশ দূষণ মুক্ত হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।